হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে গোলক নিয়ে একটু আলোচনা করব। তাহলে গোলকের এবং কিছু সমস্যাও করব, মানে অঙ্কের, এবং তাদের সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে প্রথমে গোলক করার আগে গোলক সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। গোলক বলতে কি বোঝায়? একটা গোলাকার বস্তু, গোলক কথাটার মধ্য দিয়ে বোঝায়। তা গোলাকার বস্তু বলতে আমরা একটা, এই বস্তুটাকেও তো আমরা একটা গোল, এটা আর গোলকের মধ্যে পার্থক্য কি? এটা তো একটা বৃত্ত। তাহলে বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্য হচ্ছে, গোলক হচ্ছে নিরেট ঘনবস্তু। ঠিক আছে? এবার এই গোলক থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় একটা বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন সবই পড়বে। যাই হোক, তাই গোলক সম্বন্ধে আমাদের আগেই পরিষ্কার হয়ে থাকা দরকার। তা গোলক থেকে যদি প্রশ্ন আসে যে গোলকের কয়টি তল, তাহলে দেখো, এটা যদিও বৃত্ত, তাহলে বৃত্তাকার একটা ঘনবস্তুই হচ্ছে গোলক। ঠিক আছে? যেমন ফুটবলের বল, বাস্কেটবল, মার্বেল, ছোটবেলায় সবাই মার্বেল খেলেছো, মার্বেল, এগুলো হচ্ছে গোলক। ঠিক আছে? এবার এই গোলকে আমরা কি বলবো, গোলকের সম্বন্ধে অঙ্ক করার আগে আমাদের আরো কতগুলো সূত্রের প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে গোলকের আমরা কতগুলো সূত্র সাহায্য নেব। সেই সূত্রগুলো কি কি লিখে নিচ্ছি। সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের, ফোর পাই আর স্কোয়ার। এই আটটা কি? আটটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে? এবার এই সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের বাইরে পুরো তলটা। ঠিক আছে? আর গোলকের কটাই তল? একটাই তল, এবং সেই তলটা হচ্ছে বক্রতল। ঠিক আছে? এই সমগ্র তলের ক্ষেত্রফল কখন কখন কাজে লাগে? গোলককে রং করতে গেলে আমি পুরো ক্ষেত্রফলটা কাজে লাগবে, তাই তো? এবার আসছি গোলকের আয়তন। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, যেখানে 8টা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে? যেখানে 8টা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে? এগুলো অবশ্যই খাতা নিয়ে বসে এই অঙ্কগুলো একটু সূত্রগুলো টুকে তারপরে অঙ্কতে আমরা যাব। তো সবাই খাতা নিয়ে বসে, খাতা পেন নিয়ে এই সূত্রগুলো লিখে নাও। তাহলে দেখো, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এবার আমরা আসছি অর্ধগোলক। গোলক তো আমাদের ধারণা হলো, এবার অর্ধগোলক। অর্ধগোলক বলতে অর্ধাকার, গোলকটাকে আমরা যদি সমান ভাগে ভাগ করি, ধরো ফুটবলের বলটাকে যদি আমরা সমান ভাগে কাটা হয়, যদি এটা সম্ভব হয়ে ওঠে না, তো এমনি সাধারণ উদাহরণ, তরমুজ তো সবাই দেখেছো বা খেয়েছো। তা তরমুজটাকে যদি আমরা মাঝামাঝি ভাবে কাটি, তাহলে কি হয়? অর্ধাকার দুটো অংশ পাওয়া যায়, যেটা হচ্ছে অর্ধগোলক। এর আকারটা কেমন হয়? অনেকটা এইরকম হয়। ঠিক আছে? এই অর্ধগোলাকার, এই অর্ধগোলাকার অংশ তরমুজের, এটা তরমুজের সাথে তুলনা করো। দেখো, এই তরমুজের বাইরের এই অংশটা কি হচ্ছে? এই একটা তল হচ্ছে সবুজ, আর উপরের তলটা কি হচ্ছে? উপরের তলটা হচ্ছে লাল, এই তলটা হচ্ছে লাল আর এই তলটা হচ্ছে সবুজ, তাই তো? তাহলে এইটা হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে? এইটা হচ্ছে নিরেট অর্ধগোলক। দেখো তুমি, এটা ফাঁক নেই। ঠিক আছে? আর বাটিটা হচ্ছে কি? ফাঁপা, তাই তো? বাটিটা নিরেট নয় কিন্তু। এবার অর্ধগোলকের ক্ষেত্রফল, এটা হচ্ছে অর্ধগোলক। এবার অর্ধগোলকের ক্ষেত্রফল কি? যে সমগ্র গোলকের যে ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে, দেখো, অর্ধগোলকের ক্ষেত্রফল, এটা কিন্তু নিরেট অর্ধগোলক। ঠিক আছে? তাহলে আগে আমরা লিখে ফেলি নিরেটের ক্ষেত্রে একরকম। তাই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল, দেখো, এই তলটার গোটাই ক্ষেত্রফল, এই তলটার ক্ষেত্রফল কত হবে? পুরো গোলকের ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কোয়ার হয়,
তাহলে এই তলের ক্ষেত্রফল কি হবে 4 পাই আর স্কয়ার বাই 2 হলো। এই তলটার ক্ষেত্রফল হয়ে গেল আমার। এবার আমরা আসছি এই তলটা, কোন তলটা, এই তলটা। এই তলটা কি, এই তলটার ক্ষেত্রফল তার সাথে যোগ হবে, তার মানে এই তলটার ক্ষেত্রফল কত হয় পাই আর স্কয়ার। তাহলে এইটা কত হচ্ছে 2, তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার সমান হচ্ছে কি 3 পাই আর স্কয়ার। বোঝা গেল? মানে এই তলটার ক্ষেত্রফল যুক্ত উপরিতলটার ক্ষেত্রফল, এটা কিন্তু নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। ঠিক আছে? এবার আর যদি নিরেট না হয় অর্ধগোলকটা, ঠিক আছে, নিরেট যদি না হয় তাহলে কোন তলটা শুধু হবে, মানে উপর তলটা হচ্ছে ফাঁকা, ধরো মানে উপর তলটা ফাঁকা, তাহলে এইটুকু তলের ক্ষেত্রফল বার করতে হবে আমাদের। তাহলে এইটুকু তলের ক্ষেত্রফল যদি হয়, মানে নিরেট নয়, যেগুলো নিরেট অর্ধগোলক নয়, এইরূপ অর্ধগোলকের ক্ষেত্রফল, এইরূপ অর্ধগোলকের ক্ষেত্রফল ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, মানে এইটুকুটা শুধু, উপর তলটা ফাঁকা তো, তাহলে এইটুকুটা ক্ষেত্রফল কত হবে 2 পাই আর স্কয়ার। তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার যুক্ত পাই আর স্কয়ার সমান 3 পাই আর স্কয়ার। ঠিক আছে? আর শুধু মানে নিরেট নয় যদি যেগুলো অর্ধগোলক, সেগুলো ক্ষেত্রফল শুধুমাত্র এই পোর্শনটার ক্ষেত্রফল, মানে 2 পাই আর স্কয়ার হবে। এবার আসছি নিরেট অর্ধগোলকের আয়তন বা অর্ধগোলকের আয়তন সমান কি হবে 2/3 এই 2/3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ক্ষেত্রফল হলেই কিন্তু আমাদের বর্গ একক হবে এককগুলো, আর আয়তন করলে কিন্তু ঘন একক হবে। এবার আমি আসি অঙ্কতে। ঠিক আছে? মোটামুটি এই সূত্রগুলো প্রত্যেকটা ক্ষেত্রে লিখবে অঙ্ক করতে করতেও, তাহলে তোমাদের যেন মাথায় থাকে এই সূত্রগুলো। ঠিক আছে? এবার আমি আসছি অঙ্কতে। অঙ্কতে দেখো, দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে দশম শ্রেণীর পাঠ্য বইটা আছে, দেখো পেজ নাম্বার 180, এটাতে আমি প্রয়োগের অঙ্ক একটা দুটো নিজে করি, যেগুলো লেখা আছে সেগুলো করে দেখাবার চেষ্টা করছি। দেখো প্রথমে দেখো প্রয়োগ 2, প্রয়োগ 2 দেখো কি বলেছে, লোহার পাতে, আচ্ছা আমি লিখে ফেলি অঙ্কটা, তাই তো, লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেন্টিমিটার। গোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2.50 টাকা হিসাবে কত খরচ করবে। দেখো ভালো করে, প্রথমে কি দিয়েছে, তো প্রথমে অঙ্কটা কি দিয়েছে, লোহার পাতে তৈরি একটি গোলক, গোলকের ব্যাস দিয়েছে 14 সেন্টিমিটার, মানে আমাকে ব্যাস দিয়ে দিয়েছে, ভালো করে লক্ষ্য করবে কিন্তু। আচ্ছা, গোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার
2 টাকা 50 পয়সা হিসেবে কত খরচ করবে? তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার রং করতে 2 টাকা 50 পয়সা লাগে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমগ্র তলটা রং করতে কত খরচা পড়ছে? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তো সমগ্র তলের ক্ষেত্রফল বার করার সূত্রটা কি? যে কত 4πr²। যাই হোক, এক্ষেত্রে ব্যাস দেখো ভালো করে অ্যান্সারটা করছি। এক্ষেত্রে ব্যাস হচ্ছে কত? 14 সেন্টিমিটার, তাই তো? তাহলে ব্যাসার্ধ কখন হয়? ব্যাসার্ধ সমান কি? ব্যাসের অর্ধেক মানে 14/2 সমান 7 সেন্টিমিটার। তাহলে 8টা আমার বেরিয়ে গেল। ব্যাসার্ধ মানেই তো 8, তাহলে 8টা বেরিয়ে গেল। গোলকের ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান কত? গোলকের লিখে দেবে, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, গোলকের ক্ষেত্রফল সমান কি? 4πr² বর্গ একক। তাহলে এই ক্ষেত্রে কি হবে? সমান 4 গুণিত 22/7। পাই মানে কি? 22/7। আচ্ছা, আর সমান আমার কি বেরিয়েছে? 7। তো এই অঙ্কগুলো করার সময় একটা বলে মনে রাখা দরকার, এগুলো না r² বলেছে, তো আমি 7 হবে। r² মানে কি? r গুণিত r, তার মানে 7 গুণিত 7। তো আমরা কিন্তু গুণ আকারেই রাখবো, এটা বর্গ করব না, কারণ কাটাকাটি ক্ষেত্রে এটা সুবিধে হয়। তাহলে আমরা কি করব? 7 গুণিত 7। ঠিক আছে, তাহলে এবার আমি কি করলাম? কেটে ফেললাম। তাহলে এত বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার এককে আছে, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে গেল? 4 × 22 × 7 মানে 28 গুণিত 22 বর্গ একক বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলেছে? প্রতি বর্গ সেন্টিমিটার, মানে এটা হচ্ছে গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 50 পয়সা হিসাবে হয়। তাহলে কি হবে? এর সাথে 2 টাকা 50 গুণ হবে, তাহলেই তো আমার মোট খরচটা বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব? এই অঙ্কটা উপর পৃষ্ঠের উপরের এটা মুছছি। দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল 28 গুণিত 22। ঠিক আছে, আচ্ছা এবার আমার আসছে কি? যে কত বলেছে? 2 টাকা 50 পয়সা করে করে, তাই তো? তাহলে সমগ্র খরচ পড়বে কত? 28 গুণিত 22 গুণিত 2 টাকা 50 পয়সা। তাহলে আমি ওটাকে 250/100 করতে পারি, যেহেতু 2 এর পর 2 টাকা 50কে আমরা কি লিখতে পারি? 250/100। ঠিক আছে, দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে তলায় একের পিঠে কটা শূন্য হবে? 2টো শূন্য। ঠিক আছে, এবার আমি কাটাকাটি করছি। ঠিক আছে, 28, 22 আর 25। ঠিক আছে, তাহলে এই 100 কেটে ফেললাম। তাহলে দেখো 28 আর 22-এ গুণ করে কত হচ্ছে? দেখো কত হচ্ছে? 22 আর 25-এ গুণ করো। 25 × 2 = 50, 25 × 2 = 50, আর কত হচ্ছে? বা 25 আর 28-এ গুণ করে ফেলো, যাই হোক যে কোনো একটা গুণ করো। 28 আর 25-এ গুণ করে ফেলছি। কত হচ্ছে? 5 × 8 = 40, 5 × 2 = 10, 11, 12, 13, 14, 140, 2 × 8 = 16, 2 × 2 = 4, 5, তা 0, 4 × 6 = 10, 5 × 1 = 6, 7। ঠিক আছে, দেখো ভালো করে। 5 × 8 = 40, 5 × 2 = 10, 11, 12, 13, 14, 2 × 8 = 16, 2 × 2 = 4, 1 × 5, 4 × 6 = 10, 5 × 1 = 6, 1 × 7। তাহলে 700, তাহলে 700 গুণিত 22/10। তাহলে 22 আর 700 গুণ করলে কি হয়? 22 আর 7-এ গুণ করো, 7 × 2 = সমান। এগুলো কিন্তু পয়সা, এই টাকা, 2 টাকা 50 আছে, তাহলে টাকা খরচ হচ্ছে। তাহলে 2 × 7 = 14, 7 × 2 = 14, 15 শূন্য। দেখো 22-এর সাথে 7-এ গুণ করে ফেললাম আর দুটো শূন্য বসিয়ে দিলাম, শূন্য। এবার সমান সমান 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 1540 টাকা। তাহলে খরচ কত হবে? 1540 টাকা। এই হয়ে গেল।
এবার আসছি, দেখো প্রয়োগ 2 হলো। এবার আমি দেখো প্রয়োগ 4। আচ্ছা, প্রয়োগ 2 যেমন করলে তখন কিন্তু এই অঙ্কটা অনেকটা গোলকের, যেমন ধরো কোষে দেখি, আচ্ছা কোষে দেখিটা পরে করাচ্ছি, আগে প্রয়োগ 4টা করাবো না আচ্ছা কোষে দেখিতে ঢুকে যাই, কোষে দেখি নাহলে প্রয়োগ 4টা আগে করে ফেলি। প্রয়োগ 4 দেখো কি বলেছে, 0.7 ডেসিমি ব্যাসার্ধে, দেখো ভালো করে 0.7 ডেসিমি ব্যাসার্ধের এককগুলো কিন্তু খেয়াল করবে, ডেসিমিটার আছে না সেন্টিমিটার আছে না মিটার আছে, সব একক যেন একই হয়। মানে ব্যাসার্ধ যখন আমি একই এককে ব্যবহার করব, ক্ষেত্রফলও যেন একই এককে হয়। তাহলে দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চা জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে। হিসেব করে লিখি, হিসেব করে লিখি, এটা দিয়েছে তাই তো। এই প্রয়োগ নাম্বার 4, এটা হচ্ছে পেজ নাম্বার 181। দেখো ভালো করে কি বলেছে, 0.7 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরে গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত করবে। এক্ষেত্রে আমরা তো কি বলবো, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি জানি, যে একটা পাথরের বলকে বা যে কোনো একটা বস্তুকে যখন আমরা জলে ডুবাই তখন তার নিজ আয়তনে সমপরিমাণ জলকে অপসারিত করে। তাহলে এক্ষেত্রে পাথরের যে গোলাকার বলটা দেওয়া হচ্ছে, যখন আমি চৌবাচ্চার জলে ডোবাবো তখন কি করবে, তার নিজের আয়তনে সমান আয়তনের জলকে সরাবে। তাহলে নিজের আয়তনের সমান আয়তনের জল, তাহলে এক্ষেত্রে গোলকের এই বলটার আয়তন আমাকে বার করতে হবে। তাহলে বলটার আমার কি দেওয়া আছে, আয়তন বার করতে গেলে তো আমার কিছু কিছু উপাদান দরকার, যে উপাদানগুলোর সাহায্যে আমি আয়তনের সূত্র বার করতে পারি, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দরকার। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ দিয়েছে 0.7 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ 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 কত দিয়েছে, 0.7 ডেসিমিটার, মানে 8টা আছে দেওয়া। এইটাকে আমি সেন্টিমিটার করব। সেন্টিমিটার করতে গেলে কি করতে হবে, এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.7 × 10 মানে 7 সেন্টিমিটার। এই হয়ে গেল আমার ব্যাসার্ধ বা 8টা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আয়তন, গোলকটির আয়তন কত হবে, গোলক নয়, হ্যাঁ পাথরের বল, তাই তো, যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে। তাহলে পাথরের বলের আয়তন, এটা হচ্ছে প্রশ্ন, এটা অ্যান্সার। ঠিক আছে, পাথরের বলের আয়তন সমান কি হবে, 4/3 পাই r³ ঘন একক, তাই তো। তাহলে এইখানে আয়তন সমান কি হবে, 4/3, পায়ের জায়গায় আমি কি বসাবো, 22/7, পায়ের জায়গায় আমি কি বসাবো, 22/7। আচ্ছা, আর 22/7 আর এর কিউব মানে কি, আর গুণিত আর। এক্ষেত্রে আর সমান কি হয়েছে, 7, বুঝতে পারলে তো, 4/3 পাই r³। তাহলে 4/3 গুণিত পাই মানে কি 22/7 গুণিত r³ মানে কি আর গুণিত আর, তার মানে কি 7 গুণিত 7 গুণিত 7। তাহলে 7 সাথে কেটে গেল। তাহলে আমার কত, এটা ঘন, দেখো ভালো করে, সেন্টিমিটারে যেহেতু করে ফেলেছি, তাহলে এইটা কি কত হবে, ঘন সেন্টিমিটার। ঠিক আছে,
এবার আমি দেখো ওপরে কি এলো, 4 গুণিত 22 গুণিত 49 বাই 3 ঘন সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই ঘন সেন্টিমিটার এটা গুণ করে ফেলবে, এই গুণ করে কি হবে, এইটাই তোমাদের মানে যেটা গুণ করবে, গুণ করে যেটা হবে সেটাই হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসছি তারপরে অ্যান্সার। তারপরে কি দিয়েছে, প্রয়োগ 7। দেখো প্রয়োগ 7 একটা দেখে নাও তাড়াতাড়ি। কি বলেছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে, দেখো ভালো করে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে কত বলছে, 100 যদি 173.25 বর্গ সেন্টিমিটার পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো ভালো করে, এইখানে প্রশ্ন আছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লাগে। ঠিক আছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে, তার মানে এক্ষেত্রে আমার অর্ধগোলাকৃতি মানে কি, একটা গোল মানে বাটির এই অর্ধগোলাকৃতি বাটিটা কি নিরেট না ফাঁপা, ফাঁপাই হবে, নিরেট নয়। দেখো বাটির উপরের অংশটা তো ফাঁকা থাকে, তাই তো, তাহলে এক্ষেত্রে এর ক্ষেত্রফলটা কত হবে, কত বলছে, বর্গটা বাটির তৈরি করতে কত মানে পাত লেগেছে, 173.25 বর্গ সেন্টিমিটার, তার মানে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। তারপরে আমাকে বলেছে ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে আমি ব্যাসের দৈর্ঘ্য না ধরে আমি ব্যাসার্ধ যদি বার করি তাহলেই তো আমরা ব্যাস পাবো, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই তো আমি ব্যাস পেয়ে যাব। তাহলে আমি ব্যাসার্ধটাকে ধরেই আমি অঙ্কটা করি, তাহলে কি ধরি বাটিটির ব্যাসার্ধ সমান কত হবে, আর একক লিখবো না, যেহেতু সেন্টিমিটার দিয়েছে তাহলে আমি 8 সেন্টিমিটারই লিখে ফেলি। ঠিক আছে। আচ্ছা, এবার বাটিটির ক্ষেত্রফল কত হয়, বাটির ক্ষেত্রফল, বাটিটা নিরেট কি, বাটিটা নিরেট নয়, বাটির উপরের অংশটা কোনো তল নেই, বাটির উপরের অংশটা ফাঁকা, তাহলে বাটিটির ক্ষেত্রফল কত হবে, 2πr² বর্গ সেন্টিমিটার। এক্ষেত্রে আর এই ক্ষেত্রফলটাই দেখো ভালো করে, আমরা বাটিটার ব্যাসার্ধ ধরে বাটিটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখো ভালো করে, বাটিটার ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি 8 সেন্টিমিটার, আমাকে যেটা প্রশ্ন করবে না সেটাই আমাকে ধরতে হবে। ঠিক আছে, এইখানে যেমন আমার প্রশ্ন চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমি সরাসরি না করে আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি, কারণ ব্যাসার্ধ জানলেই আমি ব্যাস জানতে পারবো, তার জন্য আমাকে যেটা প্রশ্ন করেছে সেটাই আমি ধরেছি। দেখো এখানে ব্যাসের দৈর্ঘ্য কত যেহেতু প্রশ্ন করেছে, তখনই আমি জিজ্ঞাসা মানে আমি উত্তরটা লেখার সময় ধরি বাটিটির ব্যাসার্ধই ধরে নিয়েছি, ব্যাসার্ধ কত করেছি আমি, 8 সেন্টিমিটার। তাহলে বাটিটির ক্ষেত্রফল কত বেরিয়ে গেল, 2πr²। এটা যেহেতু নিরেট নয়, নিরেট হলে ওটা 3πr² হতো, তাহলে এইটার ক্ষেত্রফল কত হয়ে গেল, 2πr²। আবার আমার বাটিটা তৈরি করতে কত বলেছে, 173.25 বর্গ সেন্টিমিটার, মানে বাটিটির ক্ষেত্রফল এক্ষেত্রেও আমি পেয়ে গেছি কি 173.25 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো বাটিটির ক্ষেত্রফল ওইখানে কি আছে, প্রদত্ত লেখা আছে, বাটিটির ক্ষেত্রফল কত আছে দেওয়া অঙ্কটাতে,
173.25, এটা প্রদত্ত 173.25 বর্গ সেন্টিমিটার, এটাই প্রদত্ত। প্রদত্ত মানে কি দেওয়া আছে, এটাই আমার অঙ্কে দেওয়া আছে যে বাটিটির ক্ষেত্রফল 173.25 বর্গ সেন্টিমিটার। আর আমি সূত্র অনুযায়ী বার করলাম কত, মানে আমি নিজে ধরে, হ্যাঁ মানে আমি ব্যাসার্ধটা ধরে আমি ক্ষেত্রফলটা কত বার করলাম, 2πr² বর্গ সেন্টিমিটার। এখন তোমরা বলতে পারো যে দুবারই কেন বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বেরোলো? বেরোলো তো, একটা দেওয়াও আছে আর আমি একটা বার করলাম, তার মানে কি দুটোই একই। আমি ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল বার করলাম 2πr² বর্গ সেন্টিমিটার, আর আমার অঙ্কতে দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে 173.25 বর্গ সেন্টিমিটার। তার মানে কি 2πr² সমানই 173.25, এটাই বলা যায়। তাহলে আমি অঙ্কটা মুছি, ওপরটা দেখো, তাহলে 2πr² বা প্রশ্নানুসারে লিখবে 2πr² সমান 173.25। যখন আমরা এটা সমীকরণের মতো আকারে লিখবো না, তখন আমরা এককগুলো লিখবো না, ঠিক আছে। এবার আমরা আসছি, দেখো 2 × 22⁷ r² সমান 173.25টাকে আমি এটা তলায় দশমিকের পর দুটো সংখ্যা মানে কি 100 করে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এবার r² সমান কি, দেখো এই ক্ষেত্রে কি হয়, মানে নিচে যেটা অংশটা আছে সেটা উপরে উঠে যায়, তাই তো। r² সমান কি হবে, 173.25/100 গুণিত 7, তলায় কি চলে আসবে, এই 2 আর 22টা কি হবে, এর তলায় চলে আসবে, আর 7টা কি হবে, উপরে উঠে যাবে। তাহলে 2 × 22। এবার আমরা কি করে ভাঙবো, r² সমান আমার পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমি কি করব বলতো, এইটাকে আমরা ভাঙবো, এবং ভাঙবো কেমন করে, এখন r সমান তো আমার এর ভিতরে রুট, r সমান কি রুটের ভেতর, আচ্ছা আমি এটা উপরে লিখছি তোমাদের সুবিধার জন্য। r সমান কি হবে, দেখো r² সমান যদি এটা হয় তাহলে r সমান এটার গোটাটার রুট, তাহলে গোটাটার রুট 1 7 3 2 5 গুণিত 7/100 গুণিত 2 গুণিত 22, ঠিক আছে। এবার আমি কি করব, 1 7 3 2 5টাকে আমি ভাঙবো। কেমন করে ভাঙবো দেখো, এই সাইডটায় 1 7 3 2 5, এটা উৎপাদকে ভেঙে নিব 5 দিয়ে, দেখো শেষে যেহেতু 5 আছে সহজে আমরা 5 দিয়ে বিভাজ্য হবে, 5 × 3 = 15, 6 7, হ্যাঁ 5 4 20, 3 5 6 30, 2 5 5 25, ঠিক আছে। আবার 5, দেখো দেখো ভালো করে, 5 3 15, 2 23 থাকলো, 5 4 20, 3 থাকলো, 5 6 30, 2 থাকলো, 5 5 25, আবার 5 আছে, লাস্টের ডিজিটটা 5 আছে, তাহলে আমি 5 দিয়ে বিভাজ্য হবে, তাহলে আবার 5 দিয়ে ভাগ করছি, দেখো 5 6 30, 4 5 9 45, 3 এই 1 থাকলো, 5 3 15, আবার দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 2 6, 3 3 9, 3 1 3, দেখো ভালো করে এইটাও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 7 21, 22 23, 3 7 21, আবার এটা কি 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, 11 7 77। তাহলে এইটাকে আমরা এমনি ভাবে লিখতে পারি তো, 1 7 3 2 5টাকে 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 11 গুণিত 7, তাই তো। তাহলে কি লিখবো, 5 গুণিত 5, দেখো 5 গুণিত 5, তারপরে গুণিত 3, তারপরে গুণিত 3, তারপরে 11, তারপরে 7, হয়ে গেল, এটা লিখে ফেললাম। এবার এতটা অবধি হয়ে গেল, 173 মানে কত, 17,325টা হয়ে গেল, এতটা হয়ে গেল, গুণিত এই যে এই 7টা লিখে ফেললাম, ঠিক আছে, এই 7টা লিখে ফেললাম বাই 100,
এইটাকে আমি 2, এই 22টাকে আমরা ভেঙে নেব। 22 মানে কি 2 × 11, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি কি কি যাচ্ছে, 11 11 কেটে যাচ্ছে, যাচ্ছে তো। এবার আর মনে হয় কাটাকাটি যাচ্ছে না, তাহলে এই আর সমান কি করব, রুট থেকে বের হওয়ার সময় আমার কি হয়, একটা একটা করে বের হয়ে যায়। তাহলে দুটো 5 আছে, দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল। দুটো 3 আছে, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে গেল। দুটো 7 আছে, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল, ঠিক আছে। এবার 100, 100 রুট হলে কি হয়, 10 হয়। বা এটাকে তোমরা আগেও ভেঙে নিতে পারো, 10 × 10, তাহলে 10 × 10, তাহলে দুটো 10 আছে, সেখান থেকে একটা 10 হলো। আচ্ছা, দুটো 2 আছে, তার মানে সেখান থেকে একটা 2 বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা কত বেরিয়ে হয়ে গেল, 35, 5 3 15, 7 15 7 কত হচ্ছে, 15 7 85, না না 105 হচ্ছে, দেখো 3 7 21 আর 5 105, 105/20, এই হয়ে গেল আমার ব্যাসার্ধের মান। এবার আমার চেয়েছে কি ব্যাসের মান, তাহলে ব্যাসের মান বার করতে গেলে কি হবে, ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ বা আর সমান কত বেরিয়ে গেল, 105/20, ঠিক আছে। তাহলে ব্যাস, ব্যাস সমান কি হয়, 2 × ব্যাসার্ধ, 2 × ব্যাসার্ধ, ব্যাসার্ধের দ্বিগুণটাই তো ব্যাস, মানে সমান 2 × আর সমান 2 × 105/10, এই 20। তাহলে এবার 2 আর 20 কেটে গেল, কি হচ্ছে 10, তাহলে 105/10 সমান 10.5 সেন্টিমিটার। এইখান থেকে যখন থেকে আমি মানে 105/20, এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সমান হচ্ছে 10.5 সেন্টিমিটার ব্যাস। তাহলে নির্ণেয় ব্যাস সমান 10.5 সেন্টিমিটার, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্টস করো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, ঠিক আছে।